আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাকে স্বাগত। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর দাবি। সূত্র বিবিসি বাংলা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আইনজীবীর মাধ্যমে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবি জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজ্যভিত্তিক ল ফার্ম কিংসলি নেপলি গত 30শে মার্চ এই চিঠি পাঠিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে আইনজীবীর মাধ্যমে এই চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। আসলে সংশ্লিষ্ট আইনজীবীরা বলেছেন, শেখ হাসিনা বিদেশে আইনজীবীর মাধ্যমে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিঠি পাঠালেন। এই চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে বিচার করা হয়েছে তাতে আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন করেছে। আসলে আপনারা জানেন যে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যায় এবং তার উপর আরোপিত ছাত্র হত্যাকাণ্ডের জন্য অনেক তার নামে মামলা হয় এবং জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধীর অপরাধের দায়ে এই বিচার প্রক্রিয়া এবং রায়কে অবৈধ আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। কারণ তিনি নাকি স্বস্থানে উপস্থিত না থাকা অবস্থায় তার বিচার কার্যক্রম হয়েছে। আর কোনো অবস্থাতেই একজন আসামিকে অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন করা উচিত না বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। দেখেন, আপনারা জানেন 24-এ যে গণহত্যা চালিয়েছে বাংলাদেশের সহ সারা বিশ্বের মানুষ কিন্তু দেখেছে। এমনকি হেলিকপ্টার দিয়ে উপরের আকাশপথেও গুলি ছুড়েছে এবং সেই গুলিতে শিশু সহ অনেক লোকের প্রাণ গেছে এবং জুলাইয়ে প্রায় 1400 লোক মারা গেছে। অর্থাৎ অনেকের ধারণা যে এই মৃত্যুর সংখ্যাটা আরও বেশি হতে পারে, কারণ যারা বেয়ারিশ লাশগুলো আছে, আপনারা জানেন যে ওই যে ঢাকায় যে টোকাইগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো মারা গেছে। তাতে আমার আনুমানিক ধারণা 2500-এর মতো লোক মারা গেছে। এখন এতে ছাত্র আছে, সাধারণ জনগণ আছে, আরও মানুষ আছে। এরপরও আসলে কি করে তারা বলে যে তারা গণহত্যা চালায়নি, আমার বুঝে আসে না। তাহলে এই যে আয়নাগর নামে যে টর্চার সেল বানানো হয়েছে, সেখানে মানুষে বছরের পর বছর নির্যাতন করেছে। আয়নাগর, তারপর আপনার টর্চার সেল, আপনারা জানেন। আয়নাগরের আবার গুম করেছে, মানুষকে খুন করেছে। দেখেন, হয়তোবা এর প্রকৃষ্ট উদাহরণ আপনারা পাবেন। এর উদাহরণ হলো আমান আজমিরকে আপনারা দেখেন 9 বছর পর কিন্তু তিনি জেল থেকে বের হয়েছে। এরপরও তারা আসলে বলে যে এগুলো করেনি। আসলে যাই হোক, বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের মানুষ কিন্তু যে জুলাইয়ের যে বিচার কার্য সেটা কিন্তু সারা বিশ্বের মানুষ দেখেছে, একদম সম্প্রচার করেছে, বিটিভিতে সম্প্রচার করেছে। যাই হোক, কী বলেছে এই চিঠিতে, আসুন কিছুটা বিশ্লেষণ করি। যদিও এই চিঠি পাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেনি ট্রাইব্যুনাল প্রসিকিউশন। এই প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি না পেলেও এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন বলে দাবি করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আর তিনি যখন যখন বিচার করেছেন তার নাম ছিল তাইজুল ইসলাম। বিবিসি বাংলাকে তিনি বলেন, শেখ হাসিনার পক্ষে লেখা চিঠিতে ট্রাইব্যুনালকে বিতর্কিত করা বা বিভ্রান্তি করার চেষ্টা থাকবে, এটাই স্বাভাবিক। আমরা অফিসিয়াল চিঠিটি পেলে আমাদের মতামত জানাবো। এদিকে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে এই ধরনের চিঠির কার্যকারিতা কতটা, সেই ব্যাপারে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়া বিবিসিকে বলেন, সঠিক বিচার হয়নি, বিচার প্রক্রিয়ার সমস্যা রয়েছে বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে মনে করলে এমন চিঠি যে কেউ পাঠাতেই পারেন। কিন্তু বিচার নিয়ে চ্যালেঞ্জ করতে হলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই করতে হবে। এক্ষেত্রে আপিলের সুযোগ রয়েছে, তবে পলাতক থাকা অবস্থায় আপিলের কোনো সুযোগ নেই, বিবিসি বাংলাকে বলেন মিস্টার বড়ুয়া। চিঠিতে যা বলা হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল বরাবর লন্ডনের আইনি প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি পাঠানো এই চিঠি 10 পৃষ্ঠার। চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন তোলা হয়েছে। ইমেল এর মাধ্যমে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে অবৈধ এবং আন্তর্জাতিক অপরাধের পরিপন্থী বলে দাবি করা হয়েছে। তারা বলেছে, আসামি অনুপস্থিতিতে বিচার করা এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া আন্তর্জাতিক মানদণ্ডে পরিপন্থী। চিঠিতে দাবি করা হয়েছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে ন্যায্য বিচারের আন্তর্জাতিক মানদণ্ড চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এছাড়া প্রসিকিউশন রাজনৈতিকভাবে প্রবাহিত বলেও অভিযোগ করা হয়েছে ওই চিঠিতে। বিশেষ করে সাবেক প্রধান প্রসিকিউটরের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে ওই চিঠিতে। এর পাশাপাশি 2024 সালের ঘটনাবলীকে আইসিটির আওতায় নেওয়ার বিষয়কে আইনের বুদ্ধাপেক্ষা প্রয়োগ হিসাবে অভিহিত করা হয়েছে। এসব অভিযোগ সাধারণ ফৌজদারি আদালতে বিচার হওয়া উচিত ছিল বলেও মনে করেন ল ফার্মটি। হিউম্যান রাইটস ওয়াচ অ্যান্ড এনিমিস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থা উদ্ধৃত দিয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে এই প্রক্রিয়া মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা সামারি এক্সিকিউশন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসাবে গণ্য হতে পারে। বিচার বাতিল ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে পাশাপাশি আওয়ামী লীগপন্থী আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে। ট্রাইব্যুনালের 14 দিনের মধ্যে এই চিঠির জবাব দেওয়া অনুরোধও জানিয়েছে ব্রিটিশ ল ফার্মটি। বিবিসি বাংলার এই চিঠিটা গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করেছেন। তবে চিঠির গুরুত্বটা কতটা? শেখ হাসিনার পক্ষে যুক্তরাষ্ট্র ল ফার্মের এই চিঠি নিয়ে নানা আলোচনা চলছে। এই চিঠির আইনি গুরুত্ব নিয়েও পক্ষে বিপক্ষে নানা মতামত রয়েছে বা আসছে। যদিও এই চিঠি কোনো আইনি ভিত্তি নেই বলেও মনে করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তার মতে, আন্তর্জাতিক আইন কিংবা দেশীয় আইন উভয় ক্ষেত্রেই প্রতিষ্ঠিত নীতি হলো পলাতক ব্যক্তিরা কোনো আইনি অধিকার তাদের নেই। আদালতের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত আপিল বা কোনো আইনি প্রতিকার পাওয়ার সুযোগও তাদের থাকে না। আপনি আইনের কাছে থেকে পালিয়ে থাকবেন কিন্তু আপিল করার চেষ্টা করবেন, সেই সুযোগ নেই, বিবিসি বাংলাকে বলেন তিনি। এছাড়া কোনো ল ফার্ম বা মানবাধিকার সংস্থা তাদের পর্যবেক্ষণ জানতেই পারে, কিন্তু ট্রাইব্যুনালের পক্ষ থেকে এর জবাব দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই বলেও জানান মিস্টার বড়ুয়া। একজন পর্যবেক্ষক যদি মনে করে যে বিচারের ক্ষেত্রে কাউকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি, এটা বলতে বা বলার কোনো অসুবিধা নেই বা তার অধিকার আছে, কিন্তু এখানে লিগ্যাল ইমপ্লিকেশনের কিছু নেই বলেও তিনি বলেন। আইন বিশেষজ্ঞরা বলেছেন, বিচার চ্যালেঞ্জ করতে হলে যথাযথ আইন প্রক্রিয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে হবে, যা পলাতক অবস্থায় সম্ভব নয়। মিস্টার বড়ুয়া মতে, কেউ যদি মনে করে যে সঠিক বিচার পায়নি, বিচার প্রক্রিয়ার সমস্যা ছিল, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, তাহলে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তিকে অবশ্যই আইনি প্রক্রিয়ায় আবেদন করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে রায়। 2025 নভেম্বর শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 452 পৃষ্ঠার এই রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আনা 5টি অভিযোগই প্রমাণিত হয়েছে বলে জানানো হয়, যার 1 নম্বর অভিযোগ সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণিত হয় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ায় আদালত। এছাড়া 3টি পৃথক অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে হেলিকপ্টার ও ড্রোন থেকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, চানখারা পুলে 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় পুড়িয়ে হত্যার মতো অভিযোগ রয়েছে। রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পদ জব্দের নির্দেশও দেয় আদালত। পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার আদেশ প্রদান করা হয়। সুপ্রিয় দর্শক, আসলে এই রায় কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? অবশ্যই আপনার মতামত আরএস বাংলা নিউজ 24-কে জানাবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিওতে
ভিডিওতে বেল বাটন অন করুন, ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।